গল্প রহস্য পরিবারের সকলকে স্বাগতম। আজ আমরা শুনব স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের অভিযান এ স্টাডি ইন স্কারলেটের পঞ্চম পর্ব। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের হানিকারক। 9. ইউটার ফুল। বিদেশযাত্রী মর্মনরা নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছবার আগে যে কষ্ট সহ্য করেছিল তার স্মৃতিচারণের স্থান এটা নয়। মিসিসিপির তীর হতে রকি পর্বতমালার পশ্চিম শানুদেশে পৌঁছতে যে দৃঢ়তার সঙ্গে তাদের সংগ্রাম করতে হয়েছিল, ইতিহাসে তা প্রায় অতুলনীয়। বর্বর মানুষ, বর্বর জন্তু, ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, রোগ শোক, প্রকৃতির পক্ষে যত রকম বাধাবিঘ্ন যাত্রাপথে ছড়িয়ে দেওয়া সম্ভব, সব কিছুকে তারা অ্যাংলো স্যাকশন সুলভ ধৈর্যের সঙ্গে অতিক্রম করেছে। তথাপি সেই দীর্ঘ যাত্রা আর তার সঞ্চিত বিভীষিকা অতি বড় দৃঢ়চেতা মানুষকেও নাড়া দিয়েছে। সূর্যালোকে উদ্ভাসিত ইউটার বিস্তীর্ণ প্রান্তর যখন তাদের পায়ের নিচে ধরা দিল, দলপতির মুখ থেকে যখন তারা শুনল এই তাদের প্রতিশ্রুত দেশ এবং এই অক্ষত ভূমিই হবে তাদের চিরদিনের বাসভূমি, তখনই আন্তরিক প্রার্থনায় সেখানে হাঁটু ভেঙে বসে পড়েনি এমন মানুষ তাদের মধ্যে কেউ ছিল না। ব্রিঘহ্যাম স্বয়ং শীঘ্রই একজন দক্ষ প্রশাসক ও দৃঢ়চেতা প্রধানরূপে প্রমাণিত করলেন। মানচিত্র আঁকা হলো, কর্মপঞ্জি তৈরি হলো, তাতে ভবিষ্যৎ শহরের রূপরেখা ধরা পড়ল। প্রতিটি মানুষের ক্ষমতা অনুসারে জমি বিলিবণ্টন করা হলো, ব্যবসায়ীকে তার ব্যবসায় লাগানো হলো, শিল্পীরা লাগলো নিজ নিজ কাজে। জাদুর স্পর্শে যেন রাস্তাঘাট, পার্ক, ময়দান গড়ে উঠল। সারা দেশে সেচের ব্যবস্থা হলো, বেড়া দেওয়া হলো, ফসল বোনা হলো, পরিষ্কার করা হলো। ফলে পরবর্তী গ্রীষ্মকালেই সারা দেশ গমের ফসলে সোনার বরণ হয়ে উঠল। নতুন উপনিবেশে সব কিছুরই শ্রীবৃদ্ধি হতে লাগল। সবার উপরে শহরের কেন্দ্রস্থলে যে প্রকাণ্ড মন্দির তারা গড়ল, সেটা দিনে দিনে আরও উঁচু, আরও বড় হতে লাগল। যিনি বহু বিপদের ভিতর দিয়ে অভিযাত্রী দলকে নিরাপদে পরিচালিত করে এনেছেন, তার উদ্দেশ্যে যে স্মৃতি মন্দির নির্মিত হয়েছে, উষার প্রথম আলোকপাত হতে গোধূলির আধার নেমে আসা পর্যন্ত সেখানকার হাতুড়ির ঠং ঠং আর করাতের ঘস ঘস আওয়াজের বিরাম নেই। দুটি পরিত্যক্ত মানুষ, জন ফেরিয়ার ও ছোট্ট মেয়েটি, মর্মনদের মহান তীর্থযাত্রার শেষ দিন পর্যন্ত তাদের সঙ্গেই রয়েছে। মেয়েটিকে সে পালিতা কন্যা হিসেবে গ্রহণ করেছে ও তার সম্পত্তির অংশীদার করেছে। ছোট্ট লুসি ফেরিয়ার প্রধান স্ট্যাঞ্জারসনের গাড়িতে বেশ আরামেই এসেছে। সে গাড়িতে আরও ছিল মর্মনের 3 স্ত্রী ও তার বদমেজাজি ও চটপটে 12 বছরের এক ছেলে। শিশু মনের নমনীয়তার গুণে শীঘ্রই মায়ের মৃত্যুর আঘাতকে কাটিয়ে উঠে সে স্ত্রীলোক 3টির আদরের ধন হয়ে উঠল। ক্যানভাস ঢাকা চলমান গৃহের নতুন জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তার বেশি দিন লাগল না। ইতিমধ্যে ফেরিয়ারও তার দুর্বলতাকে কাটিয়ে উঠে উপকারী চালক ও অক্লান্ত শিকারী হিসাবে স্বীকৃতি পেল। এত দ্রুত সে নতুন সঙ্গীদের শ্রদ্ধা অর্জন করে ফেলল যে যাত্রার শেষে পৌঁছে সর্বসম্মতিক্রমে স্থির হল স্বয়ং ইয়াং এবং 4 মুখ্য প্রধান স্ট্যাঞ্জারসন, কেম্বল, জনস্টন ও ড্রেভার ছাড়া অন্য যে কোনো অধিবাসীর মতো সমান বড় ও সমান উর্বর জমি তাকে দেওয়া হবে। এইভাবে পাওয়া জমিতে ফেরিয়ার বেশ ভালো একটা কাঠের বাড়ি তুলল। ক্রমে সে বাড়ির এখানে সেখানে নতুন অংশ জুড়তে কয়েক বছরের মধ্যেই সেটা বেশ বড় বাড়িতে পরিণত হলো। সে লোকটি ছিল করিতকর্মা, হাতের কাজে দক্ষ, ব্যবহারও ভালো। শক্ত মজবুত শরীর থাকায় জমি চাষ করতে বা তার উন্নতি বিধান করতে সে উদয়াস্ত পরিশ্রম করত। ফলে তার খামার বাড়ি এবং তৎসংলগ্ন সব কিছুরই দ্রুত শ্রীবৃদ্ধি ঘটতে লাগল। 3 বছরেই তার অবস্থা অন্য প্রতিবেশীদের তুলনায় অনেক ভালো হয়ে উঠল। 6 বছরে তার অবস্থায় ফিরে গেল। 9 বছরে সে ধনবান হলো, আর 12 বছরের মধ্যে সারা লবণহ্রদ শহরে তার সঙ্গে তুলনা করা যেতে পারে এমন 8 ডজন লোকও খুঁজে পাওয়া ভার হলো। ভিতর সমুদ্র থেকে শুরু করে সুদূর ওয়াসাচ পর্বতমালা পর্যন্ত জন ফেরিয়ার হলো সবচাইতে পরিচিত নাম। কেবল একটি মাত্র ব্যাপারে সে তার সহকর্মীদের মনে ব্যথা দিল।
কোনো যুক্তি বা অনুরোধেই সে অন্য সঙ্গীদের মতো স্ত্রীলোক নিয়ে ঘর বাঁধতে রাজি হলো না। কেন রাজি হচ্ছে না সে বিষয়ে কোনো কারণ সে কখনো দেখাতো না, কিন্তু সুদৃঢ় অনমনীয়তার সঙ্গে নিজের সংকল্পে অটল রইল। কেউ কেউ তার বিরুদ্ধে নবদীক্ষিত ধর্মের প্রতি আন্তরিকতার অভাবের অভিযোগ তুলল, কেউ বা অর্থলোভ ও খরচে অনিচ্ছা বলে এটাকে উড়িয়ে দিল। আবার কেউ বলল, নিশ্চয়ই প্রথম জীবনের কোনো ভালোবাসার ব্যাপার আছে, হয়তো আটলান্টিকের কূলে কোনো শকুন্তলা মেয়ে বেদনায় শুকিয়ে যাচ্ছে। কারণ যাই হোক, ফেরিয়ার কিন্তু অকৃতদার রয়ে গেল। অন্য সব ব্যাপারেই সে ইয়াং উপনিবেশের ধর্মকে মেনে চলত। একজন গোঁড়া ধার্মিক ও সরল প্রাণ মানুষ হিসেবে তার সুনামও হল। লুসি ফেরিয়ার সেই কাঠের বাড়িতে বড় হতে লাগল। সব কাজেই সে পালক পিতাকে সাহায্য করে। পাহাড়ের হাওয়া আর পাইন বনের স্নিগ্ধ গন্ধ মায়ের মতো তাকে ঘিরে থাকত। বছরের পর বছর যায়, সেও ক্রমেই বড় হয়ে ওঠে। তার গাল আরও লাল হয়, তার পদক্ষেপ আরও স্বচ্ছন্দ হয়। ফেরিয়ারের খামার বাড়ির পাশ দিয়েই বড় রাস্তা চলে গেছে। লুসি যখন ক্ষিপ্র গতিতে গমের ক্ষেতের ভিতর দিয়ে ছুটে যায়, অথবা বাবার বনঘোড়ার পিঠে চড়ে পশ্চিম দেশের যে কোনো মেয়ের মতো সহজ স্বচ্ছন্দ ভঙ্গিতে তাকে চালায়, তখন তাকে দেখলে যে কোনো পথিকেরই বিস্মৃত অতীতের কথা মনে পড়ে যায়। এমনি করে কুঁড়ি ফুল হয়ে ফুটে উঠল। যে বছর তার বাবা সবচাইতে সম্পন্ন ও ধনী হয়ে উঠল, সেই বছরই সেও হয়ে উঠল সারা প্রশান্ত সাগরীয় অঞ্চলের মার্কিন তরুণীর সৌন্দর্যের প্রতীক। শিশু যে কখন নারীত্বে উপনীত হয়েছে, বাবা সেটা প্রথমে বুঝতেই পারেনি, সাধারণতই পারে না। সেই রহস্যময় পরিবর্তন এতই সূক্ষ্ম এবং ক্রমিক যে তারিখ দিয়ে মাপা যায় না। এমনকি সেই মেয়ে নিজেও তা বোঝে না। সহসা একদিন কোনো এক কণ্ঠের স্বর বা হাতের ছোঁয়া তার অন্তর্লোকে চাঞ্চল্যের সৃষ্টি করে। সেই দিন সে গর্ব ও শঙ্কার সঙ্গে বুঝতে পারে তার মধ্যে একটি নবীন বৃহত্তর সত্তা জাগ্রত হয়েছে। সেদিনটি যে ছোট ঘটনাটি তার নবজীবনের উষার আবির্ভাবকে ঘোষণা করে, তার স্মৃতি সকলেরই মনে আঁকা থাকে। তার ভাগ্যের উপরে এবং অন্য আরও অনেক কিছুর উপরে ভবিষ্যৎ প্রভাব ছাড়াও লুসি ফেরিয়ারের পক্ষে সেই দিনটি ছিল খুবই গুরুতর। উষ্ণ জুন মাসের সকাল। সাধু সন্তরা মৌমাছির মতো কর্মব্যস্ত। মৌচাককেই যে তারা তাদের প্রতীকরূপে বেছে নিয়েছেন। ক্ষেত খামারে এবং পথে কর্মব্যস্ত মানুষের কলগুঞ্জন। ক্যালিফোর্নিয়ায় তখন স্বর্ণতৃষ্ণা প্রবল হয়ে উঠেছে। স্থলপথে সেখানে যাবার রাস্তা এই শহরেরই ভিতর দিয়ে, তাই ধূলিভরা রাস্তা ধরে পশ্চিম মুখে চলেছে মাল বোঝাই খচ্চরের দীর্ঘ স্রোত। তাছাড়াও আশেপাশের চারণভূমি থেকে আসছে ভেড়া আর বলদের দল। ক্লান্ত পদক্ষেপে চলেছে শেষহীন যাত্রার ক্লান্ত অভিবাসনার্থী মানুষ ও ঘোড়ার দল। এইসব নানা ধরনের যাত্রীর ভিতর দিয়ে পথ করে সুশিক্ষিত অশ্বারোহীর দক্ষতার সঙ্গে ঘোড়া ছুটিয়ে চলেছে লুসি ফেরিয়ার। পরিশ্রমে তার সুন্দর মুখ লাল হয়ে উঠেছে, তার দীর্ঘ বাদামি চুল হাওয়ায় উড়ছে। বাবার একটা কাজ নিয়ে সে শহরে চলেছে। যৌবনের নির্ভীকতায় সে ছুটে চলেছে। এমন আরও কত দিন গেছে। এখন তার মনের মধ্যে কাজ করছে শুধু কাজ শেষ করবার তারা। পথশ্রান্ত অভিযাত্রীরা বিস্ময়ে তার দিকে তাকাচ্ছে। এমনকি পশু চর্মবাহী কাঠখোট্টা নিগ্র যাত্রীরা পর্যন্ত তাদের স্বাভাবিক কঠোরতাকে একটুখানি হালকা করে ম্লানমুখী তরুণীর সৌন্দর্যকে বিস্মিত দৃষ্টিতে নিরীক্ষণ করছে। শহরের শেষ প্রান্তে পৌঁছে লুসি দেখে প্রান্তর হতে আগত জনাছয়েক বুনোমতো দেখতে পশুচালক এক পাল বলদ দিয়ে রাস্তা আটকে ফেলেছে। অধৈর্য হয়ে একটু ফাঁক পেয়ে সেখান দিয়েই সে ঘোড়া চালিয়ে দিল। একটু এগিয়ে যেতেই হিংস্র দৃষ্টি লম্বা শিংওয়ালা বলদের দল চারদিক থেকে তাকে ঘিরে ধরল। এসব জন্তু জানোয়ার চড়াতে সে অভ্যস্ত, কাজেই সে অবস্থায় তার কোনো রকম ভয় হলো না। কোনো রকমে সেই পশুর পালকে পার হয়ে যাবার জন্য সে সুযোগ মতো একটু একটু করে এগোতে লাগল। দুর্ভাগ্যবশত আকস্মিকভাবেই হোক আর ইচ্ছা করেই হোক, একটা জন্তুর শিং ঘোড়াটার পিছন দিকে সজোরে ধাক্কা দিল। ফলে সেটা একেবারে ক্ষেপে উঠল। মুহূর্তের মধ্যে রাগে ফুঁসতে ফুঁসতে সে পিছনের পায়ে ভর দিয়ে খাড়া হয়ে এমনভাবে লাফাতে লাগলো যে খুব দক্ষ চালক ছাড়া যে কেউ আসন থেকে ছিটকে পড়ত। খুবই বিপজ্জনক অবস্থা। উত্তেজিত ঘোড়াটা এক একবার লাফ দেয়, শিংগুলো তার গায়ে বেঁধে।
ফলে সে আরও ক্ষেপে যায়। মেয়েটি কোনো রকমে জিনে বসে রইল। সেখান থেকে পড়ে যাওয়া মানেই অতগুলো ভীত উদ্ভ্রান্ত জন্তুর খুরের নিচে নৃশংস মৃত্যু। এরকম আকস্মিক দুর্ঘটনায় সে অভ্যস্ত নয়। তার মাথা ঘুরতে লাগল, হাতের রাশ শিথিল হয়ে পড়ল, ধুলোর মেঘে আর লড়াইয়ের জন্তুদের নিঃশ্বাসে দম বন্ধ হয়ে আসছে। এ অবস্থায় হতাশ হয়ে সে হয়তো সব চেষ্টাই ছেড়ে দিত। এমন সময় পাশ থেকে একটি দয়ালু কণ্ঠস্বর তাকে সাহায্যের আশ্বাস দিল। আর ঠিক সেই মুহূর্তে একটি পেশিবহুল বাদামি হাত ভয়ার্ত ঘোড়াটার রাশ চেপে ধরে বলদের পালের ভিতর দিয়ে পথ করে তাকে বাইরে বের করে দিল। উদ্ধারকর্তা সসম্মানে বলল, আশা করি আপনার আঘাত লাগেনি মিস। তার কালো হিংস্র মুখের দিকে তাকিয়ে লুসি উদ্ধতভাবে হেসে উঠল। বলল, ভীষণ ভয় পেয়ে গেছি। কে জানতো যে কতকগুলো গরুকে দেখে পোকো এভাবে ঘাবড়ে যাবে। অপর লোকটি ঐকান্তিকভাবেই বলল, ঈশ্বরকে ধন্যবাদ যে আপনি জিনে ঠিকমতো বসেছিলেন। দীর্ঘ বর্বর চেহারার একটি যুবক, একটা বলবান ঘোড়ায় আরোহী, গায়ে শিকারীর পোশাক, কাঁধে একটা রাইফেল ঝোলানো। সে আবার বলল, মনে হচ্ছে আপনি জন ফেরিয়ারের মেয়ে। তার বাড়ি থেকে আপনাকে ঘোড়ায় চড়ে বের হতে দেখেছি। তার সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করবেন সেন্ট লুইসের জেফারসন হোপদের চেনেন কিনা। তিনি যদি সেই ফেরিয়ার হন তাহলে আমার বাবা আর তিনি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শান্ত গলায় মেয়েটি বলল, আপনি নিজে গিয়ে জিজ্ঞাসা করলে ভালো হতো না। এ কথায় যুবকটি বেশ খুশি হয়ে উঠল। কালো চোখ দুটি খুশিতে জলজল করতে লাগল। বলল, তাই যাব। 2 মাস আমরা এই পাহাড়ে আছি, কাজেই কারো সঙ্গে দেখা করবার মতো অবস্থা আমাদের নয়। তবু এই অবস্থায় তার সঙ্গে দেখা করতে হবে। মেয়েটি বলল, আপনাকে তিনি অনেক ধন্যবাদ দেবেন। আমিও দিচ্ছি। তিনি আমাকে খুব ভালোবাসেন। গরুগুলো যদি আমাকে মারিয়ে দিত তিনি সে কষ্ট সহ্য করতে পারতেন না। সঙ্গী বলল, আমিও পারতাম না। আমি তো বুঝতে পারছি না তাতে আপনার কি এসে যেত। আপনি তো আমাদের বন্ধুও নন। এই কথায় তরুণ শিকারীর কালো মুখ এমন বিষণ্ণ হয়ে উঠল যে লুসি ফেরিয়ার সজোরে হেসে উঠল। বলল, দেখুন, ওটা আমার মনের কথা নয়। আপনি তো এখন আমাদের বন্ধুই। আপনি নিশ্চয়ই আসবেন, আমাদের সঙ্গে দেখা করবেন। এবার কিন্তু আমাকে যেতে হবে, নইলে বাবা আর কখনো কোনো কাজ দিয়ে আমাকে বিশ্বাস করবে না। বিদায়। বিদায়। মাথার চওড়া টুপিটা তুলে মেয়েটার হাতের উপর ঝুঁকে পড়ে যুবকটি বলল। মেয়েটি তখন বুনো ঘোড়াটার মুখ ঘুরিয়ে পিঠের উপর চাবুক কষে তীরের মতো ছুটে চলে গেল। পিছনে একরাশ ধুলো উঠতে লাগল। বিষণ্ণ হতবাক তরুণ জেফারসন হোপও সঙ্গীদের সঙ্গে ঘোড়া ছুটিয়ে দিল। তারা এসেছে নেভাদা পার্বত্য অঞ্চলে রৌপ্যের সন্ধানে। সদ্য আবিষ্কৃত কয়েকটি ধাতু স্তরে কাজ শুরু করবার জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহের আশায় লবণ হ্রদ শহরে যাচ্ছিল। সঙ্গীদের মতো সেও এতদিন কাজ নিয়েই ব্যস্ত ছিল। কিন্তু আজকের এই আকস্মিক ঘটনা তার সমস্ত চিন্তাকে অন্য খাতে বইয়ে দিল। সিয়েরার মধুর বাতাসের মতো সহজ সরল এই সুন্দরী তরুণী তার আগ্নেয়গিরি সদৃশ্য অশান্ত হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে। তরুণী দৃষ্টিপথের অন্তরালে চলে যেতেই সে বুঝতে পারল তার জীবনে এক নতুন সংকট দেখা দিয়েছে। রৌপ্য সন্ধান বা অন্য কোনো সমস্যাই আর তার কাছে এই নবতম সর্বগ্রাসী সমস্যার মতো গুরুত্ব লাভ করবে না। যে ভালোবাসা তার অন্তরে উদ্বেল হয়ে উঠেছে তা কোনো বালকের আকস্মিক ও পরিবর্তনশীল কম্পন মাত্র নয়, তা হলো একটি দৃঢ় সংকল্প, উদ্ধত মানুষের তীব্র বন্য আবেগ। সব কাজে সফল হতেই সে অভ্যস্ত। এখনও সে মনে মনে প্রতিজ্ঞা করল, মানুষের চেষ্টা ও অধ্যবসায়ের পক্ষে সম্ভব হলে এ ব্যাপারেও সে অসফল হবে না। সে রাতেই জন ফেরিয়ারের সঙ্গে সে দেখা করল। তারপরেও আরও অনেকবার দেখা করল। ক্রমে সেই খামার বাড়িতে সে সকলেরই পরিচিত হয়ে উঠল। গত 12 বছর ধরে জন নিজের কাজে এমনভাবেই ডুবেছিল যে বাইরের জগতের কোনো খবরই সে রাখত না। জেফারসন হোপ একে একে সব কথাই এমন সুন্দরভাবে তাকে জানাতে লাগলো যে লুসি এবং তার বাবা দুজনেরই খুব ভালো লাগলো। অভিযাত্রী হিসেবে সে ক্যালিফোর্নিয়ায় গিয়েছিল।
সেখানকার সেই উচ্ছৃঙ্খল সুখ সৌভাগ্যের দিনগুলিতে অনেক ভিখারির রাজা হবার, আবার অনেক রাজার ভিখারি হবার অনেক কাহিনী সে বলতো। সে কখনো ছিল স্কাউট, কখনো ফাঁদ পেতে বন্যজন্তু ধরেছে, কখনো রূপোর সন্ধানে বেরিয়েছে, আবার কখনো বা ছিল পশুপালক। যেখানে উত্তেজনা ও অভিযান, সেখানেই জেফারসন হোপ। শীঘ্রই সে বৃদ্ধের প্রিয় পাত্র হয়ে উঠল। তার প্রশংসায় বৃদ্ধ পঞ্চমুখ। লুসি চুপ করে সব শুনত, কিন্তু তার গালের গোলাপি আভা আর চোখের উজ্জ্বল খুশি ভরা চাহনি বলে দিত যে তার তরুণী হৃদয় আর তার নিজের নয়। ওসব লক্ষণ হয়তো তার সরল বাবার চোখে পড়ত না, কিন্তু যে মানুষটি তার হৃদয় জয় করেছে সে ঠিকই বুঝত। একদিন গ্রীষ্মকালের সন্ধ্যায় ঘোড়া ছুটিয়ে এসে সে সদরে নামল। লুসি দরজায় দাঁড়িয়েছিল। এগিয়ে এসে তার সঙ্গে মিলিত হলো। লাগামটা বেড়ার উপর ছুঁড়ে দিল। লুসির হাত দুখানি ধরে তার মুখের পানে তাকিয়ে বলল, লুসি, আমি চলে যাচ্ছি। এখন তোমাকে আমার সঙ্গে যেতে বলবো না, কিন্তু পরের বার যখন আসব তখন আমার সঙ্গে যাবে তো? লজ্জায় লাল হয়ে সে হেসে বলল, কখন আবার আসবে? কয়েক মাস বাইরে থাকব, ফিরে এসে তোমাকে আমার চাই। আমাদের মাঝখানে অন্য কারো স্থান হবে না। মেয়েটি প্রশ্ন করল, কিন্তু বাবা? তিনি সম্মতি দিয়েছেন। অবশ্য খনিগুলোতে ঠিকমতো কাজ হওয়া চাই, আর সে বিষয়ে আমার কোনো শঙ্কাই নেই। ছেলেটির বুকে মুখ রেখে মেয়েটি অস্ফুট স্বরে বলল, তাই বুঝি? তুমি আর বাবা যখন সব ঠিক করে ফেলেছ, তখন তো আর কিছুই বলার নেই। ঈশ্বরকে ধন্যবাদ। বলেই সে নিচু হয়ে তাকে চুম্বন করল। তাহলে কথা পাকা, যত দেরি করব আমার পক্ষে এখান থেকে যাওয়া ততই শক্ত হবে। সবাই গিরিনালায় আমার জন্য অপেক্ষা করছে। বিদায় প্রিয়তমা, বিদায়। 2 মাসের মধ্যেই আমাকে দেখতে পাবে। কথা বলতে বলতে নিজেকে ছিনিয়ে নিয়ে এক লাফে সে ঘোড়ায় চেপে বসল। তারপর ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল। একবারও পিছন ফিরে তাকালো না। মনে ভয়, যাকে ছেড়ে যাচ্ছে তার প্রতি ক্ষণিক দৃষ্টিপাতও বুঝি তাকে সংকল্পচ্যুত করে ফেলবে। সদরে দাঁড়িয়ে মেয়েটি এক দৃষ্টিতে তার গমন পথের দিকে তাকিয়ে রইল। ছেলেটি ক্রমে দৃষ্টিপথের বাইরে চলে গেলে ধীরে ধীরে মেয়েটি বাড়ির ভিতরে চলে গেল। আজ সে ইউটার সবচাইতে সুখী মেয়ে। গুরুদেবের সঙ্গে জন ফেরিয়ারের কথা। 3 সপ্তাহ হলো জেফারসন হোপ আর তার সঙ্গীরা লবণহ্রদ শহর থেকে চলে গেছে। যুবকটি ফিরে আসবে আর পালিত কন্যাটি তার সঙ্গে চলে যাবে, এই চিন্তায় জন ফেরিয়ারের হৃদয় ভারী হয়ে আছে। তথাপি কোনো যুক্তিতর্কে যা সম্ভব হতো না, মেয়েটির উজ্জ্বল খুশি ভরা মুখ তাই সম্ভব করেছে। সব ব্যবস্থাই সে মেনে নিয়েছে। অনেক দিন থেকেই সে মনে মনে দৃঢ় সংকল্প করেছিল যে কিছুতেই কোনো মর্মনের সঙ্গে সে মেয়ের বিয়ে দেবে না। সে বিয়েকে সে বিয়ে বলেই মনে করে না, সে তো লজ্জা ও অপমান। মর্মন ধর্ম সম্পর্কে সে যাই ভাবুক না কেন, এক বিষয়ে সে অনমনীয়। অবশ্য এ ব্যাপারে মুখ খোলা চলবে না, কারণ সেকালে সন্তদের দেশে কোনো রকম ধর্মবিরোধী কথা বলা ছিল খুবই বিপজ্জনক। হ্যাঁ, সত্যি বিপজ্জনক। যে কোনো উঁচুদরের সাধু সন্তকেও ধর্ম বিষয়ে কথা বলতে হয় চুপি চুপি, রুদ্ধশ্বাসে। কারণ কখন যে কোন কথার কি ভ্রান্ত ব্যাখ্যা হবে আর দ্রুত নেমে আসবে দণ্ডাদেশ, তা কেউ বলতে পারে না। একদিন যারা এই ধরনের নির্যাতনের শিকার হয়েছিল, তারাই এখন স্বেচ্ছায় হয়েছে নির্যাতনকারী, নৃশংস নির্যাতনকারী। এ ব্যাপারে যে দুর্ভেদ্য ব্যবস্থা ইউটার রাজ্যের উপর কালো মেঘের ছায়া ফেলেছে, সেভিলের রোমান ক্যাথলিক বিচারালয় বা জার্মানীয় ভেমবেরিগাট বা ইতালির গুপ্ত সমিতিগুলো তেমন ব্যবস্থা করতে পারেনি। এই সংগঠন
লোকচক্ষুর অন্তরালের রহস্যের আবরণে ঢাকা থাকে বলেই দ্বিগুণ নৃশংস। এ এক সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান সংস্থা, অথচ কেউ তাকে দেখতে পায় না বা তার কথা শুনতে পায় না। যে কেউ গির্জার বিরুদ্ধাচরণ করলেই একেবারে উধাও হয়ে যায়। কেউ জানতেও পারে না সে কোথায় গেল বা তার কি হলো। তার স্ত্রী পুত্র বাড়িতে অপেক্ষা করে থাকে, কিন্তু গুপ্ত বিচারকের হাতে কি শাস্তি সে ভোগ করেছে সে কথা বলবার জন্য কোনো পিতা কোনোদিন ফিরে আসে না। একটা অসতর্ক কথা বা আকস্মিক কাজের ফল নিশ্চিত অবলুপ্তি, অথচ যে ভয়ঙ্কর শক্তি সকলকে সর্বক্ষণ ঘিরে রয়েছে তার স্বরূপ কেউ জানে না। কাজেই মানুষ সব সময়ই ভয়ে কাঁপতে কাঁপতে চলে। এমনকি মনের মধ্যে যত সন্দেহই জমে উঠুক, জনহীন প্রান্তরেও সে কথা উচ্চারণ করতে কেউ সাহস করে না। প্রথম দিকে এই অদৃশ্য নৃশংস শক্তিকে প্রয়োগ করা হতো শুধুমাত্র সেই সব দলত্যাগীদের উপর যারা একবার মর্মন ধর্ম গ্রহণ করে তার থেকে সরে যেতে বা তাকে ত্যাগ করতে চাইত। কিন্তু পরে এর প্রয়োগক্ষেত্র আরও বিস্তৃত হল। প্রাপ্ত বয়স্কা স্ত্রীলোকের সংখ্যা ক্রমেই কমে যেতে লাগল। এ অবস্থায় বহু বিবাহ প্রথা অচল হয়ে উঠতে বাধ্য। নানা রকম অদ্ভুত গুজব ছড়াতে লাগল। যে সমস্ত অঞ্চলে কোনো নিগ্রোকে কখনো দেখা যায়নি সেখানে অভিবাসনার্থীদের খুন এবং সশস্ত্র শিবিরের গুজব শোনা যেতে লাগল। প্রধানদের অন্তঃপুরে নতুন নতুন মেয়ে মানুষ দেখা যেতে লাগল। তারা দীর্ঘশ্বাস ফেলে আর কাঁদে, তাদের চোখে মুখে অনির্বাণ বিভীষিকার ছাপ। একটু বেশি রাতে যারা পাহাড়ের পথে যাতায়াত করে তারা এমন সব সশস্ত্র মুখোশধারী দলের কথা বলে যারা চোরের মতো নিঃশব্দে চলাফেরা করে আর লোকজন দেখলেই অন্ধকারে গা ঢাকা দেয়। এইসব গল্পগুজব ক্রমে স্পষ্ট আকার ধারণ করতে থাকে, বারবার নতুন করে সমর্থিত হয় এবং শেষ পর্যন্ত নির্দিষ্ট নামে পরিচিত হয়ে ওঠে। আজও পশ্চিমের বনাঞ্চলে ডেনাইট দল বা প্রতিহিংসার দূত নামগুলি অশুভ ও অমঙ্গলের প্রতীক বলে বিবেচিত হয়। যে সংগঠন এইসব ভয়ঙ্কর কাজকর্ম চালাতো তার সম্পর্কে যতই বেশি জানা যেতে লাগলো, মানুষের মনে ততই বেশি ত্রাসের সঞ্চার হতে লাগলো। এই নিষ্ঠুর সংগঠনের সঙ্গে কারা জড়িত সে কথা কেউ জানত না। ধর্মের নামে এইসব রক্তাক্ত হিংসাত্মক কাজ যারা করত তাদের নাম একান্তভাবে গোপন রাখা হতো। যে বন্ধুর কাছে তুমি গুরুদেব ও তার আদর্শ সম্পর্কে তোমার সন্দেহের কথা প্রকাশ করলে সেই হয়তো রাত্রিকালে আগুন ও তলোয়ার নিয়ে দলবল সহ এসে তোমার যোগ্য শাস্তি বিধান করবে। সুতরাং প্রত্যেকেই প্রতিবেশীকে পর্যন্ত ভয় করত এবং মনের কথা কাউকে বলতো না। একদিন সকালে জন ফেরিয়ার গমের খেতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এমন সময় সদর দরজা খোলার শব্দ শুনতে পেল। জানালা দিয়ে তাকিয়ে দেখল একজন দৃঢ় দেহ ধূসর কেশ মধ্যবয়সী লোক এগিয়ে আসছে। তার বুকের ভিতরটা ধক করে উঠল, কারণ আগন্তুক স্বয়ং ব্রিঘহ্যাম ইয়াং। ফেরিয়ার জানত এ পদার্পণ শুভ লক্ষণ নয়, তাই মর্মন দলপতিকে স্বাগত জানাবার জন্য সে সত্রাসে ছুটে গেল। তিনি কিন্তু উদাসীনভাবে তার অভিবাদন গ্রহণ করে কঠিন মুখে তাকে অনুসরণ করে বসবার ঘরে ঢুকলেন। আসনে বসে হালকা আঁখি পল্লবের ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, ভাই ফেরিয়ার, ভক্তরা সকলেই তোমার পরম বন্ধু। মরুভূমির মধ্যে যখন তুমি ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলে তখন আমাদের আহার্যের ভাগ তোমাকে দিয়েছি। ঈশ্বর নির্বাচিত এই উপত্যকায় তোমাকে নিরাপদে নিয়ে এসেছি, ভালো জমি দিয়েছি, আমাদের আশ্রয়ে তুমি ফুলে ফেঁপে বড় হয়েছ, কেমন কিনা? তা ঠিক, জন ফেরিয়ার জবাব দিল। এ সব কিছুর বিনিময়ে আমরা শুধু একটি জিনিস চেয়েছিলাম, সেটা হলো তুমি সত্য ধর্ম বরণ করবে এবং সর্বতোভাবে তা পালন করবে। তা করবে বলে তুমি প্রতিশ্রুতিও দিয়েছিলে, কিন্তু অন্য সকলের কথা যদি সত্য হয় সে প্রতিশ্রুতি তুমি লঙ্ঘন করেছ। প্রতিবাদে দুই হাত তুলে ফেরিয়ার বলল, কেমন করে আমি লঙ্ঘন করলাম? আমি কি সাধারণ তহবিলে অর্থদান করিনি? আমি কি মন্দিরে উপস্থিত থাকিনি? আমি কি? চারদিকে তাকিয়ে ইয়াং বললেন, তোমার স্ত্রীরা কোথায়? তাদের ডাকো, তাদের আমি সম্ভাষণ জানাবো। ফেরিয়ার জবাব দিল,
আমি বিয়ে করিনি কথা ঠিক, কিন্তু স্ত্রীলোকের সংখ্যা ছিল অল্প, আর আমার চাইতে ভালো দাবিদার ছিল অনেকে। আমি তো একেবারে একা ছিলাম না, আমাকে দেখাশোনা করবার জন্য মেয়ে ছিল। মর্মনদের দলপতি বললেন, ওই কন্যা সম্পর্কেই আমি কিছু বলতে চাই। ইউটার ফুল হয়ে সে ফুটেছে, এখানকার অনেক গণ্যমান্য লোকের নজরে সে পড়েছে। জন ফেরিয়ার ভিতরে ভিতরে আর্তনাদ করে উঠল। তার সম্পর্কে অনেক গল্প আছে যা আমি বিশ্বাস করতে চাই না। শুনেছি কোন জেন্টাইলের কাছে সে বাগদত্তা। এটা নিশ্চয়ই অলস জিব্বার বাজে গুজব। সাধু জোসেফ স্মিথের নীতিকথার 13 নির্দেশে কি বলা হয়েছে? সৎ ধর্মের প্রত্যেক কুমারী তার স্বজাতীয় কাউকে বিবাহ করবে। কোনো জেন্টাইলকে বিবাহ করলে সে গুরুতর পাপ করবে। তাই যদি হয়, তাহলে তুমি পবিত্র ধর্মে বিশ্বাসী হয়ে তোমার কন্যাকে নিয়ম লঙ্ঘন করতে দেবে? তা তো হতে পারে না। জন ফেরিয়ার কোনো জবাব দিল না, শুধু অসহায়ভাবে হাতের চাবুকটা নাড়াচাড়া করতে লাগল। 4 জনের পবিত্র পরিষদে স্থির হয়েছে, এই একটি বিষয় দিয়েই তোমার ধর্ম বিশ্বাসের পরীক্ষা হবে। মেয়েটি তরুণী, আমরাও চাই না যে কোনো পাকাচুল বৃদ্ধের সঙ্গে তার বিবাহ হোক। এ বিষয়ে নির্বাচনের সব অধিকার থেকেও তাকে আমরা বঞ্চিত করব না। আমাদের মতো প্রধানদের অনেক গাই বাছুর আছে, কিন্তু আমাদের ছেলেদের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। স্ট্যাঞ্জারসনের একটি ছেলে আছে, ড্রেভারেরও একটি ছেলে আছে। তাদের যে কেউ তোমার কন্যাকে সানন্দে বরণ করে ঘরে তুলবে। তোমার কন্যা দুজনের একজনকে বেছে নিক। তারা যুবক, ধনী, সৎকর্মে বিশ্বাসী। তুমি কি বলো? 2 ভুরু এক করে ফেরিয়ার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমাদের কিছুদিন সময় দিন। আমার মেয়ে খুবই ছোট, এখনো তার বিয়ের বয়সই হয়নি। আসন থেকে উঠে ইয়াং বললেন, 1 মাস সময় সে পাবে। ওই সময় শেষ হলেই তাকে জবাব দিতে হবে। দরজা পার হয়ে তিনি ঘুরে দাঁড়ালেন। তার মুখ লাল, চোখ জ্বলছে। বজ্র কঠিন গলায় বললেন, জন ফেরিয়ার, 4 পবিত্র প্রধানের নির্দেশের বিরুদ্ধে তোমার ক্ষুদ্র ইচ্ছাকে তুলে ধরার চাইতে সিয়েরা ব্ল্যাঙ্কার প্রান্তরে তোমার আর তোমার মেয়ের শুষ্ক কঙ্কাল ছড়িয়ে পড়ে থাকাই দেখছি ভালো ছিল। শাসনের ভঙ্গিতে হাত তুলে তিনি চলে গেলেন। ফেরিয়ার তার ভারী পায়ের শব্দ শুনতে পেল। হাঁটুর উপর কনুই রেখে সে বসেই ছিল, ভাবছিল মেয়ের কাছে কথাটা তুলবে কেমন করে। একটি নরম হাত তার হাতের উপর রাখতেই সে মুখ তুলে দেখতে পেল তার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। তার বিবর্ণ ভীত মুখের দিকে এক নজর তাকিয়েই সে বুঝতে পারল মেয়েটি সব কথাই শুনেছে। তার চোখের দৃষ্টির জবাবেই সে বলে উঠল, আমি সব শুনেছি। তার কণ্ঠস্বর সারা বাড়িময় বেজেছে, বাবা, বাবা, এখন আমরা কি করব? মেয়েটিকে কাছে টেনে নিয়ে চওড়া কর্কশ হাত তার বাদামি চুলে বুলিয়ে দিতে দিতে সে বলল, ভয় পাসনি, যেমন করে হোক একটা উপায় করতেই হবে। ওর প্রতি তোর মনের টান নিশ্চয়ই কমে যায়নি, কি বলিস? ফুঁপিয়ে কেঁদে উঠে সে তার হাত চেপে ধরল। কিছু বলতে পারল না। না, নিশ্চয়ই কমেনি। তোর মুখে অন্য জবাব শুনতে চাই না। সে বড় ভালো ছেলে, সে খ্রিস্টিয়ান। এরা যতই ভজন পূজন করুক, এদের চাইতে সে অনেক অনেক ভালো। কালই একদল লোক নেভাদা যাচ্ছে। যে বিপাকে আমরা পড়েছি সেটা জানিয়ে তাকে চিঠি পাঠাবো। ছেলেটিকে যদি কিছুমাত্র চিনে থাকি, সব বিদ্যুৎ টেলিগ্রাফকে হার মানিয়ে সে তৎক্ষণাৎ এখানে ফিরে আসবে। বাবার কথা শুনে চোখের জল ফেলতে ফেলতে লুসি হেসে উঠল। সে ফিরে এসে যা ভালো বুঝবে তাই করবে। কিন্তু আমার ভয় যে তোমাকে নিয়ে, বাবা। গুরুদেবের বিরোধিতা যারা করে তাদের সম্পর্কে ভয়ঙ্কর সব কাহিনী শোনা যায়। তাদের ভাগ্যে সর্বদা ভয়ঙ্কর কিছুই ঘটে। ফেরিয়ার জবাব দিল, কিন্তু এখনও তো আমরা তার বিরোধিতা করিনি। ঝড় যখন উঠবে তখন দেখা যাবে। পরিষ্কার 1 মাস সময় আমাদের হাতে আছে। তারপর ইউটা থেকে আমরা চলে যাব। ইউটা ছেড়ে? তাই তো মনে হয়। কিন্তু এই খামার, যতটা পারি টাকা জোগাড় করব, বাকিটা যাবে। সত্যি কথা বলতে কি লুসি, এই প্রথম আমি একথা ভাবছি না। এখানকার লোকেরা যেভাবে গুরুদেবের পায়ের তলায় পড়ে থাকে,
আমি সেরকমভাবে কারো হাতের মুঠোর মধ্যে পড়ে থাকতে পারি না। আমি আমেরিকার স্বাধীন নাগরিক, এসব আমার কাছে নতুন। এ বয়সে আর নতুন কিছুই শিখতে পারবো না। এই খামারের ঘাস পাতা খেতে যদি সে আসে, তাহলে উল্টো দিক থেকে একটা গুলি গিয়ে তার বুকে বিঁধতেও পারে। মেয়ে বাধা দিয়ে বলল, ওরা আমাদের ছেড়ে দেবে না। জেফারসন আসা পর্যন্ত অপেক্ষা কর, তারপর দেখা যাবে। ততদিন মুখ গোমরা করে থাকিস নে মা, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলিস নে। ফিরে এসে তোকে এভাবে দেখলে সে যে আমাকেই ধরবে। ভয়ের কিচ্ছু নেই, বিপদও কোথাও নেই। জন ফেরিয়ার সান্ত্বনার কথাগুলি খুব জোর দিয়েই বলল, কিন্তু মেয়ের নজর এড়ালো না যে সেদিন রাতেই সে অনেক বেশি সতর্কতার সঙ্গে দরজা বন্ধ করল এবং শোবার ঘরের দেওয়ালে ঝোলানো মরচে পড়া পুরনো বন্দুকটাকে সযত্নে পরিষ্কার করে গুলি ভরে রাখল। পলায়ন। মর্মন গুরুদেবের সঙ্গে সাক্ষাতের পরদিন সকালে জন ফেরিয়ার লবণ হ্রদ শহরে গেল এবং তার যে পরিচিত লোকের নেভাদা পর্বতে যাবার কথা ছিল তার সঙ্গে দেখা করে জেফারসন হোপের কাছে সংবাদ পাঠাবার ব্যবস্থা করল। আসন্ন বিপদের কথা জানিয়ে তাকে সত্বর এখানে ফিরে আসার কথাও লিখল। সব কাজ সেরে হালকা মনে সে বাড়ি ফিরল। খামারের কাছে পৌঁছেই সদর দরজার দুটি থামের সঙ্গে দুটি ঘোড়াকে বাঁধা দেখে সে বিস্মিত হল। বাড়িতে ঢুকে দুটি যুবককে বসবার ঘরে অধিকার করে থাকতে দেখে তার বিস্ময় আরও বেড়ে গেল। একজনের মুখ লম্বা ফ্যাকাশে, দোলনা চেয়ারে বসে সে স্টোভের উপর পা তুলে দিয়েছে। অপর যুবক বৃষস্কন্ধ, চেহারা অমার্জিত, পকেটে হাত ঢুকিয়ে জানালার পাশে দাঁড়িয়ে একটি জনপ্রিয় সুর শীষ দিচ্ছিল। ফেরিয়ার ঢুকতেই তারা মাথা নেড়ে নমস্কার জানালো। দোলনা চেয়ারে বসা যুবকটি প্রথমে কথা বলল, আপনি হয়তো আমাদের চেনেন না, এই হচ্ছে প্রধান ড্রাইভারের ছেলে, আর আমি জোসেফ স্ট্যাঞ্জারসনের ছেলে। প্রভু যখন হাত বাড়িয়ে আপনাকে সত্য ধর্মের মধ্যে নিয়েছিলেন, সেই সময় মরুভূমির পথে আপনি আমার বাবার সঙ্গে এসেছিলেন। অপর যুবক আনুনাসিক গলায় বলল, যথাসময়ে প্রভু সর্বজাতিকেই এক শুভ দিনের কাছে টেনে নেবেন। ধীরে ধীরে তিনি সবাইকেই শানিত করে তুলবেন। জন ফেরিয়ার অপ্রসন্ন মুখে মাথা নোয়ালো। আগন্তুকদের পরিচয় সে আগেই অনুমান করেছিল। স্ট্যাঞ্জারসন আবার বলল, বাবাদের পরামর্শেই আমরা দুজন এসেছি আপনার কন্যার পানি প্রার্থনা করতে। আমাদের দুজনের মধ্যে আপনার ও তার কাকে পছন্দ বলুন। আমার মাত্র 4টি স্ত্রী আছে, আর ভাই ড্রাইভারের আছে 7টি, কাজেই আমার দাবি বেশি জোরালো। অপরজন চেঁচিয়ে উঠল, না না ভাই স্ট্যাঞ্জারসন, কার কটা স্ত্রী আছে সেটা তো কথা নয়, আসল কথা হচ্ছে কজনকে রাখবার ক্ষমতা আমাদের আছে। বাবা তার কারখানাগুলো আমার হাতে তুলে দিয়েছেন, কাজেই আমিই বেশি ধনী। অপরজন সগর্বে বলল, কিন্তু আমার ভবিষ্যৎ উজ্জ্বলতর। প্রভুর কৃপায় বাবা যখন সরে পড়বেন, তখন তাঁর চামড়া ট্যান করার জমি আর চামড়ার কারখানার মালিক হব আমি। গির্জার পদাধিকারেও উচ্চতর আসনের অধিকারী। কাঁচের ভিতরে ছায়ার দিকে হেসে ড্রাইভার বলে উঠল, সেটা কনেই স্থির করবে, তার সিদ্ধান্তের উপরেই আমরা ব্যাপারটা সম্পূর্ণ ছেড়ে দেব। দুজনের এইসব আলোচনার সময় দরজায় দাঁড়িয়ে জন ফেরিয়ার রাগে জ্বলছিল। দুই আগন্তুকের পিঠে হাতের চাবুকটা মারবার ঝোঁক সে অনেক কষ্টে সামলে নিল। অবশেষে তাদের দিকে কয়েক পা এগিয়ে এসে বলল, দেখো, আমার মেয়ে যখন ডেকে পাঠাবে তখন তোমরা এসো, ততদিন আর তোমাদের মুখদর্শন করতে চাই না। দুই তরুণ মর্মন সবিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। তাদের বিচারে তো কনের পানি প্রার্থনা নিয়ে দুজনের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা কনে ও তার পক্ষে সর্বোচ্চ সম্মানস্বরূপ। ফেরিয়ার চেঁচিয়ে বলল, এ ঘর থেকে বের হবার 2টি পথ আছে, একটি এই দরজা আর একটি ওই জানালা। কোন পথে যেতে চাও? তার বাদামি মুখ তখন দেখতে এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং শুকনো হাত দুটো এমন শাসানির ভঙ্গিতে উদ্যত হয়েছে যে আগন্তুক দুজন লাফ দিয়ে উঠে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। বৃদ্ধ দরজা পর্যন্ত তাদের অনুসরণ করে বিদ্রূপ করে বলল,
এসব ব্যবস্থা তোমরা কখন করলে আমাকে বলে যাও। ক্রুদ্ধ কণ্ঠে স্ট্যাঞ্জারসন বলল, এর জন্য তোমাকে কষ্ট পেতে হবে। প্রভু এবং 4 প্রধান পরিষদকে তুমি অমান্য করেছ। জীবনের শেষ দিন পর্যন্ত এর জন্য তোমাকে অনুতাপ করতে হবে। ড্রেভার চিৎকার করে বলল, ঈশ্বরের হাতে তোমার রেহাই নেই। তিনি আবির্ভূত হয়ে তোমাকে আঘাত করবেন। তাহলে আঘাতটা আমি শুরু করে দিই? ফেরিয়ার উত্তেজিতভাবে চেঁচিয়ে উঠল। লুসি হাত চেপে ধরে বাধা না দিলে সে হয়তো বন্দুক আনতে দোতলায় ছুটে যেত। তার হাত ছাড়াবার আগেই ঘোড়ার খুরের শব্দ তাকে জানিয়ে দিল তারা দুজনেই তার নাগালের বাইরে চলে গেছে। কপাল থেকে ঘাম মুছতে মুছতে সে বলল, ইতর শয়তান, দেখ মা, তোকে যদি কবরে শুইয়ে দিতে হয় সেও ভালো, তবু ওদের কারো স্ত্রী হতে দেব না। সাহসের সঙ্গে সে জবাব দিল, আমিও তাই চাই বাবা, তবে জেফারসন তো শিগগিরই এসে পড়বে। হ্যাঁ, তার আসতে দেরি হবে না। যত শিগগির সে আসে ততই মঙ্গল। এরপর ওরা যে কোন পথ নেবে কে জানে। সত্যি এই সময়ে এই একগুঁয়ে বৃদ্ধ আর তার পালিতা কন্যাকে উপদেশ দেবার ও সাহায্য করবার মতো একজন লোকের বড়ই প্রয়োজন। উপনিবেশের সমগ্র ইতিহাসে প্রধানদের কর্তৃত্বকে সরাসরি অমান্য করবার ঘটনা আগে আর কখনো ঘটেনি। ছোটখাটো দোষ ত্রুটির জন্যই যখন কঠোর শাস্তি হয়েছে, তখন এই প্রকাশ্য বিদ্রোহীর কপালে কি আছে কে জানে। ফেরিয়ার জানে তার সম্পদ বা পদমর্যাদা কোনো কাজেই আসবে না। তার মতো সুপরিচিত ও ধনী অনেকেই এর আগে হাওয়া হয়ে গেছে, আর তাদের সম্পত্তি গির্জার অধীনে চলে গেছে। সে সাহসী, তবু আসন্ন বিপদের অস্পষ্ট ছায়া দেখে সেও কাঁপতে লাগল। বিপদ যদি জানা যেত দৃঢ়ভাবে সে তার মোকাবেলা করতে পারত, কিন্তু এই উৎকণ্ঠা তাকে বিচলিত করে তুলল। যদিও এই ভয়কে সে মেয়ের কাছ থেকে গোপন করেই রাখল, সমস্ত ব্যাপারটাকেই বেশ হালকা করে দেখালো, তবু ভালোবাসার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মেয়ে ঠিক দেখতে পেল তার বাবা কেমন অস্থির হয়ে পড়েছে। সে আশা করেছিল তার আচরণ সম্পর্কে ইয়ংয়ের কাছ থেকে কোনো বাণী বা প্রতিবাদ আসবে। ভুল সে করেনি, কিন্তু সেটা এলো সম্পূর্ণ অপ্রত্যাশিত পথ ধরে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে সবিস্ময়ে দেখতে পেল তার বিছানা ঢাকা চাদর ঠিক তার বুকের উপর একটা ছোট 4 কোনা কাগজের টুকরো পিন দিয়ে আঁটা রয়েছে। বড় বড় ফাঁকা ফাঁকা অক্ষরে তাতে লেখা রয়েছে, সংশোধনের জন্য তোমাকে 29 দিন সময় দেওয়া হলো। তারপর লেখার শেষের ওই টানটি যে কোনো ভয়ের চাইতে অধিক ভীতিপ্রদ। ফেরিয়ার কিছুতেই ভেবে পেল না এই সতর্কবাণী তার ঘরে এলো কেমন করে। চাকররা ঘুমোয় একটা বাইরের দিকের ঘরে। ঘরের দরজা জানালা সব বন্ধ ছিল। কাগজটাকে সে হাতের মুঠোয় দলা পাকিয়ে রাখল। মেয়েকে কিছু বলল না, কিন্তু ভয়ে তার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে আসতে লাগল। ইয়াং যে 1 মাস সময় দিয়েছিলেন, 29 দিন তারই অবশিষ্টাংশ। এমন একজন রহস্যময় শক্তির অধিকারী শত্রুর বিরুদ্ধে তার শক্তি বা সাহস কোন কাজে লাগবে? যে হাত ওই পিনটি এঁটে দিয়ে গেছে সে তার বুকে ছুরি বসিয়েও দিতে পারত, আর কে তাকে খুন করল তা সে কোনো দিনই জানতে পারত না। পরদিন সকালে সে আরও বিচলিত হয়ে পড়ল। তারা প্রাতরাশ খেতে বসেছে, এমন সময় লুসি বিস্ময়ে চিৎকার করে উপরের দিকে দেখালো। সিলিংয়ের ঠিক মাঝখানে পোড়া লাঠি দিয়ে লেখা রয়েছে একটি সংখ্যা, 28। মেয়ের কাছে ব্যাপারটা দুর্বোধ্য। সেও কোনো রকম আলোকপাত করল না। সেদিন সে সারা রাত বন্দুক নিয়ে পাহারা দিল। কিছু দেখতেও পেল না, শুনতেও পেল না। কিন্তু সকালে দেখা গেল দরজার বাইরে লেখা রয়েছে একটা মস্ত বড় 27। এইভাবে দিনের পর দিন চলে যায়। প্রতিটি সকালেই দেখা যায় অদৃশ্য শত্রুরা তাদের হিসাবের খাতাটা ঠিকই রেখেছে। বাড়ির যে কোনো লোকের চোখে পড়বার মতো জায়গায় লেখা আছে 1 মাস সময়কালের আর কদিন বাকি। মারাত্মক সংখ্যাগুলো কখনো লেখা থাকে দেওয়ালে, কখনো মেঝেতে, আবার কখনো বাগানের গেটে বা রেলিংয়ে ঝোলানো প্লাকার্ডের উপরে। অনেক সতর্ক দৃষ্টি রেখেও
জন ফেরিয়ার বুঝতে পারেনি এই প্রাত্যহিক সতর্কবাণী কোথা থেকে আসে। কুসংস্কার হলেও সংখ্যাগুলি দেখলেই সে শঙ্কিত হয়ে পড়ে। ক্রমেই সে হতশ্রী ও অস্থির হয়ে উঠতে লাগল। তার চোখের দৃষ্টি হয়ে উঠল তারা খাওয়া জন্তুর মতো। তার জীবনে এখন একটি মাত্র আশা, তরুণ শিকারীর নেভাদা থেকে প্রত্যাবর্তন। 20 গড়িয়ে 15 হলো, 15 থেকে 10, কিন্তু অনুপস্থিতের দেখা নেই। ক্রমেই সংখ্যা হ্রাস পেতে লাগল, তবু তার চিহ্ন মাত্র নেই। যখনই কোনো অশ্বারোহী সশব্দে রাস্তা দিয়ে যায় বা কোনো চালক সঙ্গীদের ডাকে, বৃদ্ধ তাড়াতাড়ি গেটের কাছে ছুটে যায়, ভাবে এতদিনে বুঝি সাহায্য এলো। অবশেষে যখন দেখল 5 গিয়ে 4 হলো, 4 থেকে 3, তখন সে একেবারে ভেঙে পড়ল। পালাবার সব আশা ছেড়ে দিল। সে জানত উপনিবেশের চতুর্পার্শ্বস্থ পার্বত্য অঞ্চল সম্পর্কে সীমিত জ্ঞান নিয়ে একাকী সে একেবারেই অসহায়। প্রচলিত রাস্তাগুলি সুরক্ষিত, তার উপর রয়েছে কড়া নজর। পরিষদের অনুমতি ছাড়া সেসব পথে কেউ যেতে পারে না। যেদিক দিয়েই যাবে, মাথার উপরে উদ্যত আঘাত এড়াবার কোনো উপায় নেই। তথাপি যে ব্যবস্থাকে সে মেয়ের পক্ষে অসম্মানকর বলে মনে করে, তাতে সম্মতি দেবার আগে সে স্বীয় জীবন বিসর্জন দেবে, এই দৃঢ় সিদ্ধান্ত থেকে বৃদ্ধ এতটুকু নড়ল না। একদিন রাতে একাকী বসে নিজের কথাই সে গভীরভাবে ভাবছিল, আর বৃথাই তার থেকে উদ্ধারের পথ খুঁজছিল। সেদিন সকালে বাড়ির দেওয়ালে লেখা হয়েছে 2। পরের দিনটি শেষ দিন। তারপর কি হবে? নানা রকম অস্পষ্ট ভয়ঙ্কর ছবি তার কল্পনায় ভেসে উঠছিল। আর তার মেয়ে, সে না থাকলে তার মেয়ের কি হবে? চারদিক থেকে যে অদৃশ্য বেড়াজাল গুটিয়ে আসছে, তা থেকে পালাবার কি কোনো পথ নেই? টেবিলের উপর মাথা রেখে নিজের অক্ষমতার কথা ভেবে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। ওটা কি? একটা মৃদু খসখস আওয়াজ তার কানে এলো। অনুচ্চ শব্দ, কিন্তু রাতের নিস্তব্ধতার জন্য বেশ স্পষ্ট। শব্দটা আসছে দরজার কাছ থেকে। ফেরিয়ার গুঁড়ি মেরে হলঘরে ঢুকে কান পেতে রইল। কয়েক মুহূর্ত সব চুপ, আবার সেই অনুচ্চ গোপন শব্দ। নিশ্চয়ই কেউ দরজার পাল্লায় মৃদু টোকা দিচ্ছে। গুপ্ত বিচারালয়ের খুনের আদেশ নিয়ে কি এসেছে কোন মধ্যরাত্রির ঘাতক? অথবা কেউ কি লিখে দিচ্ছে যে শেষ দিন সমাগত? জন ফেরিয়ারের মনে হলো এই স্নায়ু বিধ্বংসী হৃদয় জল করা উৎকণ্ঠার চাইতে সাক্ষাৎ মৃত্যু অনেক ভালো। এক লাফে এগিয়ে সে হুড়কো তুলে দরজাটাকে খুলে ফেলল। বাইরে সব শান্ত স্তব্ধ, সুন্দর রাত। মাথার উপরে তারারা ঝিকমিক করছে। বেড়া এবং গেট দিয়ে ঘেরা ছোট বাগানটি স্পষ্ট চোখে পড়ছে, কিন্তু সেখানে এবার রাস্তার উপরে মানুষের চিহ্ন মাত্র নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ফেরিয়ার ডাইনে বাঁয়ে তাকালো। তারপর হঠাৎ নিজের পায়ের কাছে চোখ পড়তেই সবিস্ময়ে দেখতে পেল একটি লোক হাত পা ছড়িয়ে মেঝের উপর উপুর হয়ে পড়ে আছে। সে দৃশ্য দেখে সে এতই বিচলিত হয়ে পড়ল যে হাঁকডাক করবার ইচ্ছাটাকে চাপা দেবার জন্য সে দেওয়ালে হেলান দিয়ে হাত দিয়ে নিজের গলা চেপে ধরল। প্রথমে ভাবল এই প্রসারিত দেহটা নিশ্চয়ই কোনো আহত মরণোন্মুখ মানুষের, কিন্তু দেহটা যে সাপের মতো নিঃশব্দ গতিতে এঁকে বেঁকে মেঝের উপর দিয়ে হল ঘরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকেই লোকটি লাফ দিয়ে উঠে দাঁড়ালো, দরজাটা বন্ধ করে দিল। আর বিস্মিত বৃদ্ধের চোখে প্রকাশিত হল জেফারসন হোপের ক্রুদ্ধ মুখের সুদৃঢ় ভঙ্গি। জন ফেরিয়ার ঢোক গিলে বলল, ঈশ্বর করুণাময়, তুমি আমাকে যা ভয় পাইয়ে দিয়েছিলে, এভাবে ঘরে ঢোকার মানে কি? অপর ব্যক্তি বলল, আমাকে খেতে দিন। 48 ঘন্টার মধ্যে আমি খাদ্য পানীয় কিছুই গ্রহণ করিনি। গৃহস্বামীর রাতের খাবারের অবশিষ্ট ঠান্ডা মাংস আর রুটি যা টেবিলের উপর তখনও পড়েছিল, সে এক লাফে টেবিলের কাছে গিয়ে সেগুলি গোগ্রাসে গিলতে লাগল। ক্ষুধা মিটাবার পর জিজ্ঞাসা করল, লুসি ভালো আছে তো? তার বাবা জবাব দিল, বিপদের কথা কিছুই সে জানে না। খুব ভালো কথা,
সব দিক থেকে বাড়ির উপর নজর রাখা হয়েছে, সেই জন্যই আমি এভাবে হামাগুড়ি দিয়ে এসেছি। তাদের চোখ যত সজাগই হোক, এই ওয়াও শিকারীকে ধরবার মতো তত সজাগ নয়। জন ফেরিয়ার যেন নতুন মানুষ হয়ে উঠল। সে বুঝল একজন অনুরক্ত সহকারী সে পেয়েছে। যুবকটির হাত ধরে সাদরে ঝাঁকি দিয়ে বলল, তুমি আমাদের গর্বের বস্তু। আমাদের বিপদ, আমাদের দুঃখ কষ্টের অংশ নেবার মতো লোক তো বেশি নেই। তরুণ শিকারী বলল, আপনি ঠিক কথাই বলেছেন, আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনি একা হলে এ ভীমরুলের চাকে মাথা দেওয়ার আগে আমি দুবার ভাবতাম। লুসি আমাকে এখানে এনেছে। তার কোনো ক্ষতি হবার আগে ইউটার হোপ পরিবারের একজন লোক কমে যাবে। আগামীকাল আপনার শেষ দিন। আজ রাতেই কিছু করতে না পারলে আপনি গেলেন। ঈগল গিরিপথে একটা খচ্চর ও দুটো ঘোড়া আমার জন্য অপেক্ষা করছে। আপনার কাছে কত অর্থ আছে? স্বর্ণমুদ্রায় $2000 আর নোটে 5000। ওতেই হবে। আমারও সমপরিমাণ অর্থ আছে। পাহাড়ের ভিতর দিয়ে আমাদের কার্সেন শহরে যেতে হবে। লুসিকে ঘুম থেকে তুলুন। ভালোই হয়েছে যে চাকরেরা এ বাড়িতে ঘুমোয় না। আসন্ন পথ পরিক্রমার জন্য কন্যাকে প্রস্তুত করবার জন্য ফেরিয়ার ঘর থেকে চলে গেলে জেফারসন হোপ যেখানে যা কিছু খাদ্যবস্তু পেল সব একটা পুঁটুলিতে বেঁধে নিল। পাথরের পাত্রে জল ভরে নিল। সে জানে পার্বত্য কুয়োগুলির সংখ্যায় অল্প এবং অনেক দূরে দূরে অবস্থিত। তার কাজ শেষ হতে না হতেই যাত্রার উপযোগী সাজে সজ্জিতা মেয়েকে নিয়ে ফেরিয়ার হাজির হলো। প্রেমিক প্রেমিকার উষ্ণ মিলন হলো খুবই সংক্ষিপ্ত, কারণ প্রতিটি মিনিট মূল্যবান আর করণীয় কাজ রয়েছে অনেক। এখনই আমাদের যাত্রা করতে হবে, অনুচ্চ দৃঢ় কণ্ঠে জেফারসন হোপ বলল। বিপদ কত ভয়ানক তা সে জানে, তথাপি নিজের অন্তরকে ইস্পাত কঠিন করে তুলেছে বিপদের মোকাবিলা করবার জন্য। সামনের এবং পিছনের প্রবেশপথের উপর নজর রাখা হয়েছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের যেতে হবে পাশের জানালা দিয়ে মাঠ পার হয়ে। একবার পথে পড়তে পারলে গিরিপথ আর মাত্র 2 মাইল, সেখানেই ঘোড়াগুলি রয়েছে। ভোর হবার আগেই পাহাড়ের ভিতর দিয়ে আমরা অর্ধেক পথ পার হয়ে যাব। যদি কেউ বাধা দেয়, ফেরিয়ার বলল। জামার ভেতর থেকে বেরিয়ে আসা রিভলভারের কুঁদোটা চেপে ধরে হোপ বিকৃত হাসি হেসে বলল, সংখ্যায় তারা যদি অনেক বেশি হয়, 2-3 জনকে আমাদের সঙ্গে নিয়েই যাব। ঘরের ভিতরে সব আলো নেভানো হয়েছে। অন্ধকার জানালা দিয়ে ফেরিয়ার ক্ষেতের দিকে তাকালো। এই সব ক্ষেত তারই ছিল। আজ চিরতরে সব ছেড়ে যাচ্ছে। এ ত্যাগ শিকারের জন্য সে অনেকদিন থেকেই প্রস্তুত হয়েছিল। বিধ্বস্ত সম্পদের জন্য দুঃখের চাইতে মেয়ের সম্মান ও সুখের চিন্তাই তার কাছে বড় হয়ে দেখা দিল। চারদিক সুখ শান্তিতে ভরা, গাছের শোঁ শোঁ শব্দ আর দূরবিস্তার নিস্তব্ধ শস্যক্ষেত। ভাবতে কষ্ট হয় যে এরই মধ্যে লুকিয়ে আছে মৃত্যু প্রেত। ফেরিয়ারের কাছে সোনা ও নোটের থলে, জেফারসন হোপের কাছে যৎ সামান্য খাদ্য ও জল, আর লুসির কাছে একটা ছোট্ট বান্ডিলে তার অল্প কিছু মূল্যবান জিনিস। অত্যন্ত সন্তর্পণে ও সতর্কতার সঙ্গে জানালাটা খুলে তারা একটু অপেক্ষা করল। একখণ্ড কালো মেঘ রাতটাকে আবছায়ায় ঢেকে ফেললে তারা একে একে বাগানে নামল। রুদ্ধ নিঃশ্বাসে হামাগুড়ি দিয়ে তারা বাগান পার হয়ে বেড়ার অন্ধকারে গা ঢাকা দিল। বেড়ার গা বেয়ে এগোতে এগোতে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেল। তারপর একটুখানি খোলা জায়গা পার হলেই শস্যক্ষেত। কিন্তু তার আগেই যুবকটি হঠাৎ দুজনকে 2 হাতে টেনে বেড়ার অন্ধকারে নিয়ে গেল। সেখানে 3 জনই নিঃশব্দে কাঁপতে লাগল। খুব রক্ষে যে প্রান্তরের শিক্ষা জেফারসন হোপকে দিয়েছিল বনবেড়ালের কান, সে আর তার সঙ্গীদ্বয় আত্মগোপন করবার সঙ্গে সঙ্গে তাদের কয়েক গজের মধ্যেই শোনা গেল পার্বত্য পেঁচার বিষণ্ণ ডাক। সঙ্গে সঙ্গে সামান্য দূর থেকে তার জবাবে শোনা গেল আরেকটা পেঁচার ডাক। ঠিক সেই মুহূর্তে সামনের খোলা জায়গায় দেখা দিল এক ছায়ামূর্তি। তার মুখে ফুটে উঠল আবার সেই বিষণ্ণ সংকেত, আর তা শুনে অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে এলো দ্বিতীয় মূর্তি। প্রথম মূর্তি মনে হলো দুজনের মধ্যে সেই প্রধান। বলল, কাল মাঝরাতে যখন 3 বার ডাক শোনা যাবে,
অপরজন বলল, ঠিক আছে, ভাই ড্রাইভারকে বলবো কি? তাকে জানিয়ে দাও তার থেকে অন্যকে 9 থেকে 7, 7 থেকে 5, অপরজন বলল। তারপরেই দুজন দুদিকে অদৃশ্য হয়ে গেল। তাদের শেষের কথাগুলি নিশ্চয়ই কোনো সংকেত এবং প্রতিসংকেত। তাদের পদশব্দ দূরে মিলিয়ে যাওয়া মাত্রই জেফারসন হোপ লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং 2 সঙ্গীকে নিয়ে ফাঁকা জায়গাটা পার হয়ে রুদ্ধশ্বাসে ক্ষেতের ভিতর দিয়ে ছুটতে লাগলো। মেয়েটি যখনই চলতে পারছে না তখনই সে তাকে কখনো ধরে কখনো বা প্রায় তুলে নিয়ে এগিয়ে চলল। মাঝে মাঝে সে হাঁপাতে হাঁপাতে বলছে, জোরে, আরও জোরে, সতর্ক প্রহরীদের ভেতর দিয়ে আমরা চলেছি, গতি, গতি এখন একমাত্র ভরসা, জোরে। বড় রাস্তায় উঠবার পর তাদের গতি আরও বেড়ে গেল। মাত্র একবার তারা একজনের সামনে পড়েছিল। একটা ক্ষেতের ভিতর লুকিয়ে পড়ায় সে তাদের চিনতে পারেনি। শহরে ঢুকবার আগে তারা পাহাড়ের দিকে যাবার একটা বন্ধুর সংকীর্ণ গলির ভিতর ঢুকে পড়ল। মাথার উপরে অন্ধকারে দাঁড়িয়ে আছে 2 কালো পর্বতচূড়া। তার ভিতর দিয়ে চলে গেছে যে গিরিসংকট, সেটাই ঈগল গিরিপথ, আর সেখানেই বাঁধা আছে ঘোড়াগুলি। বড় বড় পাথরের চায়ের ভিতর দিয়ে একটা শুকনো গিরিখাঁদ ধরে জেফারসন হোপ নির্ভুল দৃষ্টিতে পথ দেখে চলতে চলতে পাহাড় ঘেরা সেই নির্জন স্থানটিতে পৌঁছল যেখানে 3টি পোষা জন্তুকে সে রেখে গিয়েছিল। মেয়েটিকে বসিয়ে দেওয়া হলো খচ্চরের পিঠে। টাকার থলি নিয়ে বৃদ্ধ ফেরিয়ার উঠল একটা ঘোড়ায়, আর জেফারসন হোপ অপর ঘোড়ায় চেপে সেই খাড়া বিপদসংকুল পথ ধরে এগিয়ে চলল। উদ্দাম বন্য প্রকৃতির মুখোমুখি চলতে যে অভ্যস্ত নয় তার পক্ষে এ পথ হতবুদ্ধিকর। একদিকে বিরাট পাহাড় 1000 ফুট কি তারও বেশি খাড়া উঠে গেছে, কালো রুক্ষ ভীতিপ্রদ। তার বন্ধুর বুকের উপর দীর্ঘ কালো স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে মৃত দানবের পাঁজরের মতো। অন্যদিকে ইতস্তত ছড়ানো পাথরের চাই আর ধ্বংসস্তূপের ভিতর দিয়ে পথ চলা অসম্ভব। তারই ভিতর দিয়েই চলে গেছে অসমতল পথ, এত সরু পথ যে পরপর লাইন বেঁধে তাদের চলতে হচ্ছে। আর এতই বন্ধুর যে দক্ষ অশ্বারোহী ছাড়া সে পথে আর কেউ চলতেই পারে না। তথাপি এত বিঘ্ন বিপদের মধ্যেও পলায়নকারীদের অন্তর অনেকটা হালকা হয়ে এসেছে, কারণ প্রতি পদক্ষেপে তারা পিছনে ফেলে আসা নৃশংস স্বেচ্ছাচারিতা থেকে আরও দূরে চলে যাচ্ছে। শীঘ্রই কিন্তু তারা প্রমাণ পেল যে এখনও সন্তদের এলাকাতেই তারা রয়েছে। গিরি সংকটের সবচেয়ে নির্জন অংশে পৌঁছে মেয়েটি হঠাৎ চিৎকার করে উপরের দিকে দেখালো। পথের উপরে যে পাহাড়টা ঝুঁকে আছে তার মাথায় আকাশের পটভূমিকায় স্পষ্ট দেখা গেল একটি সঙ্গীহীন শান্তি দাঁড়িয়ে আছে। তারা লক্ষ্য করবার সঙ্গে সঙ্গেই সেও তাদের দেখে ফেলল। সামরিক কায়দায় সে চিৎকার করে বলে উঠল, হুকুমদার! স্তব্ধ গিরিপথে সে স্বর বাতাসে কাঁপতে লাগল। পাশে ঝুলিয়ে রাখা রাইফেলে হাত রেখে জেফারসন হোপ বলল, নেভাদার যাত্রী। তারা দেখতে পেল যেন তাদের জবাবে সন্তুষ্ট না হয়ে সেই নিঃসঙ্গ শান্তি তাদের দিকে তাক করে বন্দুকে আঙুল রাখল। প্রশ্ন করল, কার অনুমতিতে? ফেরিয়ার উত্তর দিল, 4 মহাত্মার। মর্মন জীবনের অভিজ্ঞতায় সে জেনেছিল যে তারাই বলবার মতো সবচাইতে বড় শক্তি। 9 থেকে 7, 7 থেকে 5, সঙ্গে সঙ্গে বলে উঠল জেফারসন হোপ। বাগানের মধ্যে শোনা প্রতি সংকেতটি তার মনে পড়ে গেল। উপর থেকে কণ্ঠস্বর ভেসে এলো, চলে যাও, প্রভু তোমাদের সহায় হোন। তার ঘাঁটির পর থেকেই পথটা চওড়া হয়ে গেছে, কাজেই ঘোড়াগুলি জোর কদমে ছুটে চলল। পিছনে তাকিয়ে তারা দেখল নিঃসঙ্গ শান্তি বন্দুকে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারল প্রভুর প্রিয়জনদের শেষ ঘাঁটি তারা পার হয়ে এসেছে, সম্মুখেই মুক্তি।
আজ আমরা শুনলাম স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের অভিযান এ স্টাডি ইন স্কারলেটের ৫ম পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।